আচ্ছা, মোটামুটি ভাবে আমাদের আজকের 15তম ক্লাস আমরা করতে যাচ্ছি। আমি আগেই বলেছি যে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, এর আগের দিনও বলেছি, আমাদের প্রফেশনাল বিষয়টাকে কিভাবে আমরা এনহ্যান্স করতে পারি, হ্যাঁ, কিভাবে আমরা মেনটেন করতে পারি, এটাই আমরা জানবো, শিখবো এই সিবিএলএম থেকে। প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আমরা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছি অথবা থাকব। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতেই প্রত্যেকের ক্যারিয়ার বিল্ড আপ হওয়াটা খুবই জরুরি। সেটা তারা যদি প্রথম থেকেই ভাবতে পারে, শুরু থেকেই ভাবতে পারে, তাহলে অ্যাট দ্য এন্ড আমরা অনেক ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো। সেই ব্যাপারে আমাদের সকলে সচেষ্ট হওয়া প্রয়োজন। সেই জন্য আমি বলেছিলাম যে এই সিবিএলএম থেকে আমরা রিটেনে কি করতে পারি না পারি, কতটা প্রশ্ন পাই আর না পাই, সেটার জন্য না, বরঞ্চ আমার ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমরা আলটিমেটলি জানার চেষ্টা করব যে হ্যাঁ, এটাতে কিভাবে আমার ক্যারিয়ার বিল্ড আপের সুযোগ আমরা গ্রহণ করতে পারি। এই জন্য খুব স্লোলি আমি যাচ্ছি। গত ক্লাস যেটা আমরা করেছি সেই ক্লাসে একটু যদি আমরা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি, আমরা যদি একটু জানি, দেখি গত ক্লাসে যে আলোচনাগুলো হয়েছে সেটার উপরে কি ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে, এবং দুটা কথা বলা হয়েছিল, একটা হলো প্রফেশনাল স্কিল, হ্যাঁ, আর একটা অকুপেশনাল স্কিল। আমরা যদি একটু জানতে চাই যে ঠিক আছে, প্রফেশনাল স্কিল বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি কিনা, এটা যদি দুই একজনে কেউ রেসপন্স করেন যে আমরা আসলেই প্রফেশনাল স্কিল বলতে কি বোঝাইতে চেয়েছি, যদি কেউ বলে তাহলে বুঝতে সুবিধা হবে। বুঝতে পেরেছি কিনা বোঝা যাবে কত ক্লাস থেকে। স্যার, যতটুকু কালকের ক্লাসে আমরা আলোচনা করলাম আর কি, তাতে হলো যে টাইপস অফ স্কিল, টাইপস অফ স্কিল, যে দক্ষতা যে বিষয়টা, এটা কত প্রকার ইয়ে করে। একটা হলো প্রফেশনাল স্কিল, একটা হচ্ছে অকুপেশনাল স্কিল। রাইট। কালকে আমরা বেসিক্যালি কথা বলতেছিলাম যে প্রফেশনাল স্কিল এবং অকুপেশনাল স্কিলের ভিতরে যে এটা তো খুব কাছাকাছি একটা শব্দ, ডিফারেন্স কি বা ইন্ডিভিজুয়ালি কিভাবে জিনিসটা ইয়া করা যায়। কালকে যে আলোচনাটা আমরা করলাম, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা এই পর্যন্ত আমি যেটা বুঝতে পেরেছি আর কি, সেটা আমি একটু এক্সপ্রেস করি, হয়তো ভুল হতে পারে। তারপরে যে আমাদের হচ্ছে যে অকুপেশনাল স্কিল যেটা আর কি, অর্থাৎ অকুপেশনাল, সেটা হচ্ছে একটা জব ভিত্তিক আর কি। যে আমি একটা নির্দিষ্ট জবের মধ্যে যখন আমি পারফর্ম করি, তখন আমার ভিতরে যে স্কিলটা কাজ করে, অর্থাৎ ওই জবের জন্য যে কাজগুলো আমার জন্য অ্যাসাইন করা থাকে, সেই কাজটা পারফর্ম করা। সেটা একটা ইন্ডিভিজুয়াল জব হতে পারে। সেই জবগুলো তো আবার কতগুলা টাস্ক এবং টাস্ক এলিমেন্টে গঠিত, সেটা ভিন্ন কথা, কিন্তু জবের ওই বিষয়টা আছে আর কি, একটা নির্দিষ্ট জব নেই। এবং ওই জবে আমরা যে দক্ষতাটা অর্জন করি, সেটা হলো যে আমরা স্টাডির মাধ্যমে করি, অথবা আমরা ট্রেনিং এর মাধ্যমে করি, অথবা আমরা সেম প্রফেশন অনুযায়ী আমাদের কলিগ বা একই লেভেলের বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন জনের সাথে ইন্টারাকশনের মাধ্যমে আমরা আমাদের স্কিলকে ডেভেলপ করতে পারি। এটা হচ্ছে পার্টিকুলার ওই জবকে পারফর্ম করার জন্য। আর প্রফেশনাল স্কিলটাকে যেটা মিন করা হয়েছে, যেটা আমার কথা, যে প্রফেশনাল স্কিলটা তো সেটা আমার সেই অকুপেশনাল স্কিলেরই এটা আরো একটু হায়ার স্টেজ। অর্থাৎ আমার সেই যে আমি যে যে স্কিলটা দেখো, এটা শুধু আমার ডিগ্রি অর্জনের মাধ্যমে বা ডিগ্রি বা আমার ইয়া থাকাটা ইয়া না, আমার যে লাগবে যে আমি যে জবটা পারফর্ম করব, সেখানে আমার যেটা আমার লিডারশিপটা গ্রোন আপ হয়, আমার জন্য আমি মেন্টরিং করতে পারি, অর্থাৎ যে কোনো অনুষ্ঠান পরিচালনা, ম্যানেজমেন্ট করা, অথবা যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমের রিজলভ করা, এই যে বিষয়গুলো যখন আমি সবকিছু মিলিয়ে যখন আমার সেটা করার জন্য আমার পরিপূর্ণ একটা যোগ্যতা অর্জন হবে, সেটা হলো প্রফেশনাল ইজম বা প্রফেশনাল স্কিল আর কি। এইটুকুই আমার কাছে মনে হচ্ছে আর কি। ভালো, সুন্দর বলছেন। যে কথাটা বলছেন এটাই ঠিক। আসলে প্রফেশনাল স্কিল গ্রাজুয়ালি আমরা যদি দেখি যে ক্যারিয়ার বিল্ড আপ হওয়ার ক্ষেত্রে, হয়তো আমরা এখন যে পজিশনে আছি একটা হায়ার পজিশনে যাওয়ার বিষয় যদি থেকে থাকে, তাহলে সেটা একটা এডুকেশন কোয়ালিফিকেশনকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হতো বিগত সময়তে। এডুকেশন কোয়ালিফিকেশন তো লাগবেই একটা হায়ার পজিশনে, উপরের পজিশনে যেতে গেলে, সেটা একটা বিষয়, একটা জায়গায় যে অবশ্যই এটাকে গুরুত্ব দেয়।
কিন্তু তার পাশাপাশি শুধু এডুকেশন কোয়ালিফিকেশন ধরলে হবে না, তার সঙ্গে সঙ্গে অন্য কিছু বিষয় সেখানে যুক্ত আছে। তার মানে তার ক্যাপাবিলিটি আছে, সে ম্যানেজ করতে পারে কিনা পুরা টিমটাকে, সেটাও কিন্তু তার লক্ষণীয় বিষয়। একটা প্রবলেম হলে সেই প্রবলেমকে সে সলভ করার মতন ক্যাপাবিলিটি তার মধ্যে আছে কিনা, সে বিষয়গুলো কিন্তু লক্ষণীয় বিষয়। তো এই জায়গাটায় প্রফেশনাল স্কিলটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং দেখা হয়। আগের সময় শুধুমাত্র কোয়ালিফিকেশন থাকলেই হতো, এখন সময় কিন্তু তা না। কোয়ালিফিকেশনের পাশাপাশি পুরো জিনিসটাকে সে ম্যানেজ করার ক্যাপাসিটি রাখে কিনা, প্রবলেমেটিক বিষয়গুলোকে সলভ করার তার নলেজ গুলো আসছে কিনা, ক্যাপাসিটিটা আসছে কিনা, সেটাকে গুরুত্ব দেওয়া হয়। আর পাশাপাশি আমরা ক্যারেক্টারিস্টিক থেকেও সেটা দেখবো। আমরা প্রফেশনাল ক্যারেক্টারিস্টিক অনেকগুলো বিষয় কিন্তু আছে। আর যেটা এসব বলছেন, হ্যাঁ, জব রিলেটেড যে স্কিল, সেটাকে অকুপেশনাল স্কিল বলে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা দেখব যে ওই কাজে পারফরমেন্স তৈরি করার ক্ষেত্রে, যেমন ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে তারা অ্যাকাউন্টিং এর ডিপ্লোমা এডিশনাল কিন্তু ওই কোর্সটা করে, পারফর্ম করার জন্য। ইভেন টিচারদেরও এরকম হাউ টু টিচ, এগুলো কিন্তু তারা এই ধরনের স্কিল তাদের অর্জন করতে হয়। কখনো কখনো দেখা যায় যে স্পেশাল কোনো সফটওয়্যারের উপরে তার দক্ষতা দরকার হয়, তাহলে ওই জায়গায় সে ওই যে কাজটা সে করছে সেই কাজটা আরো সুন্দরভাবে করতে পারে। এটাই মোটামুটি ভাবে দুটা বিষয়, অকুপেশনাল স্কিল এবং প্রফেশনাল স্কিল। আমার মনে হয় মোটামুটি বোঝা গেছে। আমরা আরো ভিতরে যখন যাচ্ছি আরো বেশি ক্লিয়ার হব। আমরা যেমন এখানে একটা জিনিস বলছে যে হাউ ডু ইউ মডেল প্রফেশনাল টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজি, যেটা আমাদের এই তৃতীয় পয়েন্টের মধ্যেই ছিল, যে কিভাবে আমরা মডেল হিসাবে আমার প্রফেশনাল টেকনিকটা স্ট্র্যাটেজিটাকে দাঁড় করাতে পারি। এখানে যেমন একটা বলছে এভরিবডি ক্যান ইমপ্রুভ হিজ হার প্রফেশনাল পারফরমেন্স। তাহলে প্রত্যেকেই কিন্তু তার পার্সোনাল ক্যারিয়ার বিল্ড আপের জন্য তার প্রফেশনাল পারফরমেন্সটাকে তাকে ইমপ্রুভ করতেই হবে। দ্য ফার্স্ট স্টেপ ইজ টু মেক দ্য কমিটমেন্ট টু ইমপ্রুভ। এখন সে চায় কিনা ইমপ্রুভ করতে, এই কমিটমেন্টটা যদি না থাকে তাহলে তো তার ইমপ্রুভমেন্ট আসার কোনো সুযোগই নাই বা হওয়ার প্রশ্ন আসে না। সুতরাং তার মধ্যে আগে ইমপ্রুভ করার যে কমিটমেন্ট, সেটা থাকতে হবে। দেন আইডেন্টিফাই এরিয়া অফ ইউর পারফরমেন্স ইন হুইচ ইউ ফিল ইউ আর ল্যাকিং। এবং তখন কিন্তু যদি আমি ইমপ্রুভ করতে চাই, তাহলে নিশ্চয়ই আমার কোনো জায়গায় গ্যাপ আছে, ল্যাপস আছে, আমার কিছু ল্যাকিং আছে। সেটা আমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে কোন অংশে আমি দুর্বল আছি। তাহলে সেটা যদি আমি বুঝতে পারি, নিশ্চয়ই সেটা সারায় তোলার ব্যবস্থাটা আমি করব। ইউ মে অলরেডি নো দিস yourself, or they have been identified for you in performance review or by colleague. কখনো কখনো আমার এই পারফরমেন্স রিভিউ করে পেতে পারি, অথবা আমার যে কলিগ আছে কলিগের কাছ থেকেও কিন্তু আমি ফিডব্যাক নিয়ে বিষয়গুলো জানতে পারি। এবং আমি তো গত ক্লাসে বলেছি যে ক্যারেক্টারিস্টিক গুলো কি কি, সেই ক্যারেক্টারিস্টিক থেকেও কিন্তু বুঝতে পারি যে পারফরমেন্স বিল্ড আপ করতে গেলে আমার কিন্তু ওই ধরনের ক্যারেক্টারিস্টিক থাকা প্রয়োজন আছে। আমি গত ক্লাসে যে কথা বলেছি যে এই ক্যারেক্টারিস্টিক গুলো, পারফরমেন্সের ক্যারেক্টারিস্টিক গুলো কয়েকটা দুই একটা নাম বলতে পারবেন কেউ, যে এই ক্যারেক্টারিস্টিক থাকা উচিত আমরা যে আলোচনা করেছিলাম? ড্রেস ফর সাকসেস, তারপরে আছে হলো ড্রেস ফর সাকসেস, আর হলো কনফিডেন্ট নট কুকি, ওয়ান্ট ইউ সে you will do, be an expert in in your field. বোঝা গেল যে কতগুলো পয়েন্ট আছে যেগুলো আমরা গতকালকে বলেছি। আমি স্মার্ট হতে পারি, কিন্তু আমি চোখই হব না। আমার কথা, আমি স্মার্টলি কথা বলতে পারি, কিন্তু আমি চোখই হওয়ার চেষ্টা করব না। আমি প্রতারকের মতন কোনো ভূমিকা রাখবো না। আমি আমার বেশভূষা সেগুলো কিন্তু অবশ্যই পারফেক্ট হতে পারে, যেটা কোড অফ কন্ডাক্ট আছে প্রত্যেকটা অর্গানাইজেশনের, সেটা মেনটেন করতে হবে আমাকে। সেই ক্ষেত্রে সেই ড্রেস কোড যেটা আছে, সেই ড্রেস কোড মেনে আমাকে
হ্যাঁ অফিস আদালত করতে হবে, তাই না? আমরা বলেছি যে ফোনে টেলিফোনে যখন কথা বলবে সেই কথা তার হতে হবে এমন ভাবে যে না আমি নিজের ফুল নেমটা বললাম, অর্গানাইজেশনের নেমটা আমি বললাম এবং কি জানতে চাই সে পোলাইটলি শুনলাম এবং উনি যা বললেন তার সলিউশন করার জন্য, সুন্দরভাবে সলিউশন করার জন্য চেষ্টা করতে হবে। তাহলে এইভাবে অনেকগুলো বিহেভিয়ার আছে। আমার মানে বিহেভটা হবে খুবই পোলাইট। আমি যদি আরেকজনের উচ্চস্বরে কথা বলে আমি কিন্তু তার বিপরীতে ওই রকম হ্যাঁ একই ভয়েসে আমি কথা বলবো না, আমি বরঞ্চ পোলাইট ভয়েসে কথা বলে সিচুয়েশনটাকে ট্যাকেল করব। একটা অর্গানাইজেশনে একজন ব্যক্তি কোনো একটা কাজ করেছে, তার পরিপ্রেক্ষিতে যদি কোনো কমপ্লেইন এসে থাকে সেইটাকে মিনিমাইজ করতে হবে এবং সেই জন্য তার দোষ বলে চালায় যাওয়া যাবে না। আমাকে ফিল করতে হবে যে আমিও ওই একজন প্রতিষ্ঠানের ব্যক্তি, সুতরাং আমাকে সেটাকেও দ্রুত অমিট করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে এরকম অনেকগুলো পয়েন্ট বলেছে। হ্যাঁ এই ক্যারেক্টারিস্টিক এটা থেকে বলা যেতে পারে এরকম 4-5টা পয়েন্টের কথা জানতে চাইতে পারে, ওরালি জানতে চাইলে বলতে পারে। এনিওয়ে আমরা বলেছি যে মডেল হিসেবে খাড়া করতে হবে প্রফেশনাল টেকনিক গুলো, স্ট্র্যাটেজি গুলো জেনে নিয়ে। এখানে বলছে ইউ মে অলরেডি নো দিস yourself or they have been identified for you in performance review or by colleague। হ্যাঁ ওই পারফরমেন্স রিভিউ করে অথবা কলিগের কাছ থেকে জানা যেতে পারে যে আমাদের কোন বিষয়টাকে ইমপ্রুভ করতে হবে, কোন এরিয়ায় আমাকে আরো ডেভেলপ করতে হবে, সেটা আমাকে প্রথমে বুঝতে হবে। দ্য এবিলিটি টু রিফ্লেক্ট অন ইয়োর ওন পারফরমেন্স ইজ এ ভাইটাল স্কিল ফর এনি প্রফেশনাল। তো এই যে মানে তার পারফরমেন্স, হ্যাঁ এটা কিন্তু রিফ্লেক্ট করবে সব মানে বিভিন্নভাবে এবং তার প্রফেশনাল স্কিলটা একটা ভাইটাল স্কিল হিসেবে পরিগণিত হবে। আমরা আস্তে আস্তে দেখবো যে কিভাবে আমরা হ্যাঁ এইভাবে মানে আমাদের গ্যাপটাকে খুঁজে বের করব এবং আমরা সেইটা মিনিমাইজ করব। আমরা মডেল প্রফেশনালের কথা গত ক্লাসেও যেটা বলেছে, যদি জানতে চাই মডেল প্রফেশনাল টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজি গুলো জানতে চাই, তাহলে আমরা এই পয়েন্টে যেমন 26 নম্বর পেজে এরকম কিছু টেকনিক কথা বলা আছে, এইটার উত্তর এভাবে দিতে পারি। সেই জিনিসটা এরকম যে টেকনিক ফর ইনিশিয়েটিং অ্যাকশন অ্যান্ড ডাইরেক্টিং ডিসিশন মেকিং। তার মানে এই যে মডেল প্রফেশনাল টেকনিক গুলো কি, তার স্ট্র্যাটেজি গুলো কি, টেকনিক ফর ইনিশিয়েটিং অ্যাকশন অ্যান্ড ডাইরেক্টিং ডিসিশন মেকিং। তার মানে কোনো জায়গায় যদি প্রয়োজন হয় হ্যাঁ কোনো ডিরেকশন দেওয়া, সেই ডিরেকশন দেওয়ার মতন যে বিষয়টা টেকনিকটা সেটা আমাকে জানতে হবে এবং সেই ব্যাপারে আমার ইনিশিয়েট নিতে হবে। কোনো জায়গায় এরকম ডিসিশন নেওয়ার প্রয়োজন হতে পারে, সেইটা একজন প্রফেশনাল পার্সনের সেই ক্যাপাবিলিটি থাকতে হবে। স্ট্র্যাটেজিস ফর প্রেজেন্টিং এ কনফিডেন্ট অ্যান্ড অ্যাসুরড ম্যানার ইন চ্যালেঞ্জিং সিচুয়েশন। তাহলে যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনকে আমার আইডেন্টিফাই করতে হবে, সেটার স্ট্র্যাটেজি গুলো আমাকে জানতে হবে, বুঝতে হবে, হ্যাঁ এবং আমি সেই ব্যাপারে খুব কনফিডেন্ট থাকবো এবং আমরা সেটাকে ওই চ্যালেঞ্জগুলোকে মিট আপ করার চেষ্টা করব। মেইনটেইনিং ইথিক্যাল প্র্যাকটিস ইন দ্য ফেস অফ অপোজিশন। তাহলে এই যে প্র্যাকটিসটা করব কার অপোজিশনের বিরুদ্ধে, কিভাবে ইথিক্যাল প্র্যাকটিস করা যায়, মেনটেন করা যায় সেটা দেখবো। যেটা বলা হলো যে একজনে উচ্চস্বরে কথা বলতেছে, তাহলে তাকে আমি কিভাবে আমি কন্ট্রোলে আনবো, বুঝায় শোনায় সুন্দর করে বলে কন্ট্রোলে আনতে পারি, উত্তেজনাকে প্রশমিত করার ক্যাপাসিটি রাখি, সেই কাজটার কথা এখানে বলেছে। মডেলিং বিহেভিয়ার অ্যান্ড পার্সোনাল প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ডস। তাহলে এই ক্ষেত্রেও আমার ওই বিহেভিয়ার গুলো, আচরণ গুলো আমার এইরকমই হতে হবে যে স্ট্যান্ডার্ডকে ফলো করে। মোটিভেশন স্ট্র্যাটেজির কথা বলেছে, টাইম ম্যানেজমেন্টের কথা বলেছে, স্ট্র্যাটেজিস ফর অ্যাকনলেজিং অ্যান্ড রেসপেক্টিং দ্য অ্যাটিটিউডস অ্যান্ড বিলিভস অফ আদার্স। এক অন্যের প্রতি কিন্তু আমার বিশ্বস্ততা অর্পণ করতে হবে যারা আমরা কলিগ, সুতরাং তাদের প্রতি সেই রকম অ্যাটিটিউড শো করতে হবে। টেকনিক্স ফর প্রমোটিং অ্যাক্টিভ পার্টিসিপেশন। প্রত্যেকটা জায়গায় আমাকে
মানে কি চিন্তা করতে হবে যে ভালো দিকে আগায় নেওয়ার জন্য যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের সঙ্গে আমাকে সবসময় একাত্মতা পোষণ করতে হবে। তার মানে যা কিছুই বলতেছে সবকিছুই কিন্তু ইনিশিয়েটিভের স্বার্থে বলছে, অর্গানাইজেশনের স্বার্থে বলছে। অর্গানাইজটাকে অর্গানাইজেশনকে যাতে স্মুথলি রান করা যায়, তার জন্য তার যে ক্যাপাসিটি, তার যে কোয়ালিটি, সেই কোয়ালিটির কথাই কিন্তু এখানে মেনশন করছে। সেই কোয়ালিটি দিয়ে সে মডেল হিসেবে নিজেকে তৈরি করতে পারে। এই জায়গাটা আমরা কথাগুলো বলতে চাচ্ছেন। What are the aspects you may consider to analysis your institutional goal and objective? আমরা যদি গত ক্লাসে যেটা বলেছি যে আমার অর্গানাইজেশনের যে গোল এবং অবজেক্টিভ গুলো কি হতে পারে, সেটা কিন্তু এই গত ক্লাসে এই পয়েন্টগুলো বলেছি। সে তার স্ট্র্যাটেজিক প্ল্যান কথা বলেছি, অপারেশনাল প্ল্যানের কথা বলছি, কোড অফ কন্ডাক্ট, ফ্লেক্সিবিলিটি এন্ড ক্লায়েন্ট রেসপন্সিভনেস, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, পিপল ম্যানেজমেন্ট, মার্কেটিং এন্ড ক্লায়েন্ট সার্ভিস, এগুলো নিয়ে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কোয়ালিটিও বটে। তার মানে দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক যদি বলি, সেটাও কিন্তু আমরা বলতে পারি। তো যাই হোক, আমরা কিন্তু এখানে বলছি যে গোল নির্ধারণ ক্ষেত্রে, ইনস্টিটিউটের গোল এবং অবজেক্টিভ নির্ধারণের ক্ষেত্রে এই পয়েন্টগুলোকে আমরা কনসিডার করতে পারি কি স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে হবে, যে এই অর্গানাইজেশনের তারা কিভাবে সামনে আগাতে চায়। যেমন গত দিন বলেছিলাম যে এট দ্য এন্ড অফ দিস ইয়ার আমাকে দেখতে হবে যে আমি যে প্রোডাক্ট করছি বা আমার যে ক্লায়েন্টের সংখ্যা সেটা ইনক্রিজ করছে কিনা। দেখা গেল যে 20% আমার অ্যাভারেজে যদি বলি যে 20% আমার ইনক্রিজ করছে, তাহলে আমার ওই স্ট্র্যাটেজিক প্ল্যানের কারণের জন্যই কিন্তু সেটা ইমপ্রুভ করছে। তাহলে এই ইমপ্রুভ করাটা কিন্তু আমার একটা টার্গেট। আমাকে সমস্ত যারা এমপ্লয়ি আছে তাকে আমাদের গ্রাজুয়ালি এডুকেটেড করতে হবে অথবা স্কিল করতে হবে। তার যেসব জায়গায় ল্যাগিং আছে সেই সব জায়গায় ফুলফিল করতে হবে। তাহলে যদি করতে পারে তাহলে কিন্তু ইনস্টিটিউট তার গোলের দিকে যাইতে পারে। তো এরকম অনেকগুলো বিষয় আছে, সেই পয়েন্টগুলো এখানে গত ক্লাসে আলোচনা করছে, সেই পয়েন্ট আবার এখানে একটু আমরা তুলে ধরলাম দেখার পর বোঝার জন্য। এখানে হোয়াট আর দ্য স্টেপস অফ মডেলিং, মডেলিং ক্ষেত্রে স্টেপ গুলো কি, 5টা স্টেপের কথা বলছে। এটাও এরকম বলছে, সিলেক্ট এ মডেল অফ এক্সেলেন্স, ডিটারমাইন হোয়াট আউটকামস ইউ উড লাইক টু অ্যাচিভ বাই হোয়েন। তাহলে আমাকে আগে একটা মডেল এক্সেলেন্স আমরা আগে ঠিক করব যে এইটাই আমার এক্সেলেন্সি। সুতরাং সেটার দিকে আমরা টার্গেট করে আমরা কাজ করব যাতে আমাদেরটা একটা মডেল হিসেবে দাঁড়ায়। ডিটারমাইন হোয়াট আউটকামস ইউ উড লাইক টু অ্যাচিভ, আমি কি মানে আউটকাম আমি পেতে চাই সেটা আমার জানতে হবে, এবং কখন পেতে চাই, কোন সময় পেতে চাই সেটা আমার জানতে হবে। যেটা আমি যদি বলি ইনস্টিটিউটের কথা, তাহলে নিঃসন্দেহে ভালো রেজাল্ট করা এটা আমাদের টার্গেট। এখানে এই প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো রেজাল্ট হোক সেটা আমাদের দরকার। এট দ্য এন্ড অফ দিস সেশন অথবা ইয়ার আমার ওই অ্যাচিভমেন্টে পৌঁছাতে হবে। অবজার্ভ অ্যান্ড ideally record the model via video or other medium. তাহলে আমাকে কিছু আইডিয়াল বিষয়, সেই জিনিসটা আমার প্রয়োজন হলে আমি রেকর্ড করে রাখবো, রেকর্ড করে আমি সেটাকে কোনো না কোনো প্রোগ্রামে আবার দেখাবো বা আমরা অ্যানালাইসিস করতে পারবো যা আমার ইমপ্রুভমেন্টের জন্য। প্র্যাকটিস দ্য স্কিল ইউনিট দ্য সেম সেট অফ রেসপন্সেস ইজ রিসিভড, যাতে আমাকে এইভাবে প্র্যাকটিস করি যাতে যে ওই যেটা আমি রেকর্ড করে রাখছি সেই যে আউটপুট পাওয়ার ক্ষেত্রে যে কাজটা, সেটা যদি আমি বারবার প্র্যাকটিস করি যে ওই জায়গায় পৌঁছানোর জন্য। যেটা কথার কথা, যেমন ক্রিকেট খেলার এক্সাম্পল দিয়ে যদি বলি যে ক্রিকেট খেলা কি আছে, বারবার আমরা পুরানো ভিডিও দেখে অনেক সময় যে কিভাবে বলটা করেছে, কিভাবে ফেস করেছে এবং কিভাবে ফেস করা উচিত, কিভাবে সে আউট হয়েছে, কিভাবে খেললে সে আউট হতো না ওই খেলাগুলো। তার মানে ওই যে ভিডিওটা সে বারবার সে মানে চালায়, সেই জিনিসগুলো দেখলো এবং সেই গ্যাপস গুলো ফাইন্ড আউট করলো, ফাইন্ড আউট করে সেটাকে সে ইমপ্রুভমেন্টে আনলো। ইউজিং ভিডিও অর আদার মিডিয়াম, টেস্ট ইউর স্কিল এগেইনস্ট দ্য মডেল।
ওই মডেল যেটা সেই মডেলের এগেনস্টে যে গ্যাপটুকু সেটাই বলছে, একইভাবে আমি যেটা একটু আগে বলেছি এক কথা মিন করে। টিচ দ্য স্কিল টু সামওয়ান এলস, তার মানে আমার যে স্কিলটা আছে সেই স্কিলটা প্রয়োজনে আমি আরেকজনকে ট্রান্সফার করি যাতে টোটাল টিমটা আমার ভালোর দিকে যায়। এই 5টা স্টেপের কথা এখানে বলছে মডেলিং এ যাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ একটা বিষয় এরকম মডেলিং এ চট করে যায় না, গ্রাজুয়ালি যায় এবং তা অক্লান্ত পরিশ্রম করার জন্য এবং টোটাল টিমের ওয়ার্কের উপর সেই বিষয়টা নির্ভর করছে। তো এটা 5টা পয়েন্ট আমরা মেনশন করলাম এখানে। লিস্ট 5 অর্গানাইজেশনাল লিগ্যাল রিকোয়ারমেন্টস ফর এ ট্রেনিং ইনস্টিটিউট। তো এই পয়েন্ট পর্যন্ত আমরা গত দিনের যে আলোচনা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাগুলো বলেছি। লাস্টে যেমন 29 নম্বর পেজে এই 5টা পয়েন্ট এখানে মেনশন করা আছে। সেই অর্গানাইজেশনের লিগ্যাল রিকোয়ারমেন্ট কি কি হতে পারে, একটা ট্রেনিং ইনস্টিটিউটে পার্টিকুলারলি একটা ট্রেনিং ইনস্টিটিউটে কি কি রিকোয়ারমেন্ট সেটা এখানে বলেছে। সেই পয়েন্টগুলো কি, কাস্টমার কমপ্লেইন্টস, তারপরে গ্রিভেন্স এন্ড আপিলস। তার মানে কাস্টমারের যদি কমপ্লেইন থাকে, সেই কমপ্লেইনটা নেওয়া, তার যদি কোনো ক্ষোভ থেকে থাকে, তার জন্য কোনো আপিল করতে চায়, সেইগুলো কিন্তু আমাদেরকে সানন্দেই গ্রহণ করতে হবে। রিস্ক আইডেন্টিফিকেশন এন্ড ম্যানেজমেন্ট ইনক্লুডিং ওএসএস। আমার যদি কোনো জায়গায় কোনো ধরনের রিস্ক থেকে থাকে আমি ইন্সপেকশন করে বের করবে এবং সেটাকে আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে এটাকে দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। কোয়ালিটি এন্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস এন্ড স্ট্যান্ডার্ডস ইনক্লুডিং ভ্যালিডেশন সিস্টেম। তার মানে আমার প্রতিনিয়ত আমাকে কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে এবং এই জিনিসটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি এইবার যে কোয়ালিটিটা ইনশিওর করছি, দেখলাম যে এই কোয়ালিটিটা আসলে পরের বার আরো ইমপ্রুভ না করলে এটা অন্যরাও এটা ফলো করছে, আমি তার থেকে বেটার অবস্থানে যেতে পারি নাই। সুতরাং আমাকে কিন্তু একবার মনে করলে না যে এখন এই জায়গায় ল্যাগিংটা আছে, এটাকে ইমপ্রুভ করে ফেলছি, তাহলে আমি একটা কোয়ালিটিতে চলে গেছি। নো, আরো ইমপ্রুভ করার প্রয়োজন হতে পারে। সুতরাং এটা কন্টিনিউয়াস প্রসেস, সেই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই স্ট্যান্ডার্ডের দিকে যাইতে হবে। এবং ভ্যালিডেশন সিস্টেম অর্থাৎ ভ্যালিড কিনা সেটা আমার দেখতে হবে। স্টাফ রিক্রুটমেন্ট, ইন্ডাকশন এন্ড অনগোয়িং ডেভেলপমেন্ট এন্ড মনিটরিং। আমার যদি একটা স্বভাবতই যে ভালো ভালো কাজ করার জন্য, বেশি বেশি কাজ করার জন্য আমার স্টাফের রিক্রুট করা প্রয়োজন আছে। অর্থাৎ স্বল্প সংখ্যক দিয়ে আমার পারফর্ম করার যদি সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে আমাকে আরো বাড়াতে হবে স্টাফ, যাতে কোয়ালিটি জিনিস আমরা দিতে পারি। ইন্ডাকশনের বিষয়টা আসছে, অনগোয়িং ডেভেলপমেন্টের বিষয়টা এখানে বলছে এবং মনিটরিং এর কথা বলছে। আমরা মানে প্রতিনিয়ত ডেভেলপ করার চেষ্টা করব এবং মনিটরিং করব যে ঠিক মতন হচ্ছে কিনা। অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সিস্টেম ইনক্লুডিং রিপোর্টিং এন্ড রেকর্ডিং arrangements, management of information and document version control. অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমাকে চলতে হবে এবং যেটা রেকর্ড করতে হবে ম্যানেজমেন্ট সিস্টেমে, সেই রেকর্ড করলে আমরা কিন্তু কোনো রকমের আরো ইমপ্রুভমেন্ট আনার বিষয় থাকলে সেটা আমরা করতে পারবো। প্রয়োজনে আমরা এটার পরে যে রেকর্ড আমি করলাম সেটা দ্বারা রিপোর্ট করতে হবে এবং সেই রিপোর্ট অনুযায়ী আমাকে আমার ম্যানেজমেন্টের মাধ্যমে এটা আরো ইমপ্রুভমেন্টের ব্যবস্থা আমাকে করতে হবে। এই 5টা অর্গানাইজেশন লিগ্যাল রিকোয়ারমেন্টের কথা বলছে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে কাস্টমার যদি কোনো কমপ্লেইন করে, সেই কমপ্লেইনকে অনেক ক্ষেত্রে গুরুত্ব দেই না। আসলে কিন্তু বিষয়টা এরকম হওয়া উচিত না, তার কমপ্লেইনকে গুরুত্ব দেওয়া উচিত, ফলে পরবর্তীতে যাতে ওই ধরনের সমস্যা না হয় সেই জায়গাটা কিন্তু আমরা বের করতে পারবো। এইটা আর কি নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু অ্যানালাইসিস করার বিষয় আছে। তো এই ছিল আমরা মোটামুটি ভাবে গত দিনের যে বিষয়ে আলোচনা, তার থেকে একটু কিছু জিনিসকে ওই জায়গায় ওই 6.2 বাকি ছিল সেটা নিয়ে আমরা কথাগুলো বললাম। আমরা এখন একটু দেখব যে মূলত আজকের যে পয়েন্টটা ছিল সেখানে বলেছিলাম
ডিটারমাইন প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস, এই যে এই জায়গাটায় আমাকে কিন্তু আসতে হবে। আগেরটা আমরা যেটা বুঝেছি, আমরা একটা স্ট্যান্ডার্ডকে প্রফেশনাল স্ট্যান্ডার্ডকে চিন্তা করেছি, যেটাকে মেনে আমরা যদি একটা মডেল খাড়া করতে পারি, ইনস্টিটিউটের ইনস্টিটিউটকে মডেলিং এ নিয়ে যেতে পারি, সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আর এখন যেটা আমরা কথা বলছি, ডিটারমাইন প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস, আমি যে আমার কোনো প্রফেশনাল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে কিনা, এই জায়গাটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে। কারণ আমি দুটা শীট তৈরি করব, যেটা আমার প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস না জানলে আমি কিন্তু প্রফেশনাল স্কিল কি লাগবে এবং সেই স্কিল ডিমান্ড আমি করতে পারবো না, সেই জায়গাটা আমার যে এভিডেন্স তৈরি করতে হবে, সুন্দরভাবে সেই এভিডেন্স তৈরি করা যাবে না। তো এই জন্য আমার প্রফেশনাল ডেভেলপমেন্ট নিড যেটা, সেটা কি, সেটা আমরা দেখি। প্রিভিয়াসলি আমি কিন্তু দেখেছি অর্গানাইজেশনের মডেলিং করার বিষয়টা, আর এখন যেটা বলছি এটা পার্সোনাল, যেটা পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্টের বিষয়। তো তার আগে সেটা ডিটারমাইন করি। সেখানে বলছে আইডেন্টিফাইং ইউর ডেভেলপমেন্ট নিডস ক্যান বি চ্যালেঞ্জিং। আমাদের এই কি নিডস আছে সেটাই আইডেন্টিফাই করা, এটাই একটা চ্যালেঞ্জের বিষয়। Often we find ourselves looking at what training courses are available and deciding which of those would be most helpful. In fact, it is better to try and identify what the development need is and then to work out ways of meeting the need, which may or may not be a training course. প্রথম কথা বলছে যে এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং এর বিষয়। তারপরে বলছে যে আমরা প্রায়শই এটা মানে খুঁজে বের করতে চেষ্টা করতে পারি যে কোন কোর্সগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, এবং সেইখান থেকে আমি ডিসিশন নেব যে কোনটা আমার জন্য হেল্পফুল। তাহলে দুটা ব্যাপার, যে কোন কোর্সগুলো, এই ট্রেনিং কোর্সগুলো অ্যাভেলেবেল আছে এখন, আর তার মধ্যে আমার উপকারে লাগবে, আমার প্রফেশনকে ডেভেলপ করার ক্ষেত্রে লাগবে কোন কোর্সগুলো, সেটা আমাকে, কোনটা আমার বেশি হেল্পফুল সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এবং সেই অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে এই বিষয়টা এমন হতে পারে যে এটা কোনো ট্রেনিং কোর্স হতে পারে, নাও হতে পারে। মানে শুধু যে ট্রেনিং কোর্স থেকেই ডেভেলপমেন্ট হবে তা নাও হতে পারে। আমরা বললাম যে কথার কথা যে বিভিন্ন ওয়ার্কশপে আমি উপস্থিত হচ্ছি, সেখান থেকেও কিন্তু আমি নলেজ গ্যাদার করতে পারি। আমরা বিভিন্ন রকমের পেপার প্রেজেন্ট হচ্ছে, সেই পেপার প্রেজেন্ট গুলো যদি আমরা দেখি, সেখান থেকে আমার প্রফেশনাল স্কিল ডেভেলপ হওয়ার একটা সুযোগ হতে পারে। তো সেই কথাই বলছে যে এটা ট্রেনিং কোর্স হতে পারে, নাও হতে পারে, বাট সেটা আমাকে খুঁজে বের করতে হবে এবং সেটা আমি পালন করার চেষ্টা করব। তো এখানে দেখি ইউ মাস্ট অলসো কিপ ট্র্যাক অফ দ্য চেঞ্জেস অকারিং ইন। তার মানে আমাকে কিন্তু দেখতে হবে যে আমার ডেভেলপমেন্ট করতে হবে, যেটা বলছি ডেভেলপমেন্ট করার পিছনে আরেকটা বড় রিজন হচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমি যদি চেঞ্জের সঙ্গে খাপ খাওয়াতে চাই, তাহলে না আমি আমার কি ডেভেলপমেন্ট করতে হবে সেটা আমি বুঝতে পারি, সেই অনুযায়ী আমি চলতে পারি। আগে যে মানে ট্রেডিশনাল সিস্টেমে একটা কাজ চলছে, আমি যেমন একটা জিনিস এখন বলি যে আমরা আগে ট্রেডিশনাল সিস্টেমে যেভাবে টিবেটকে নার্সিং করতাম, ক্লাস করতাম, এখন বলছি যে এটা অবসলিউট হয়ে গেছে, আমাদের এখন প্রয়োজন যে সিবিটি সিস্টেমে যাওয়া, এবং সিবিটি সিস্টেমে গেলে আমার ভালো হবে। তাহলে এই যে চেঞ্জটা আসছে এখন টিবেট সিস্টেমে, তাহলে এই চেঞ্জটা যদি আসছে এটা আমরা বুঝতে পারি, তাহলে আমাকে কি করতে হবে, আমি সেই চেঞ্জের জায়গায় কোথায় কোথায় আমি ট্রেনিং গ্রহণ করলে, কি ধরনের ট্রেনিং গ্রহণ করলে আমি ওই টিবেট সিস্টেমে ট্রেনিং প্রোভাইড করতে পারবো, সেটা আমি বুঝবো। তাহলে আমাকে এখানে তো জানতে হবে। এই জন্য বললাম যে বিভিন্ন অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি যে চেঞ্জ আসতেছে, ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্ট গুলো আসছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টিবেট সিস্টেমে ডেভেলপমেন্ট আসছে, এবং সে জায়গায় দেখাচ্ছে দ্য ভোকেশনাল এডুকেশনাল ইন্ডাস্ট্রি কথা বলছে, এবং মানে ভোকেশনাল এডুকেশনাল ইন্ডাস্ট্রি হয়ে গেছে বলছে। এটা মানে এডুকেশনের মধ্যেও ইন্ডাস্ট্রি ইম্পোজ করেছে এমনও বিষয়
কিন্তু আমরা দেখেছি, আমরা যারা সিঙ্গাপুরে দেখেছি যে বহুত ইন্ডাস্ট্রির যে মানে রিসার্চ ডিপার্টমেন্ট গুলো তারা রিসার্চ সেল গুলো নিয়ে আসছে ইনস্টিটিউটে এবং সেখান থেকেও উপকার পাচ্ছে। তো এরকম কিছু বিষয় কিন্তু আস্তে আস্তে আমাদের এখানেও চলে আসবে। ট্রেনিং পলিসি, যে নতুন কোনো পলিসি, এই যে ট্রেনিং এর জন্য যেসব পলিসি অ্যাডাপ্ট হচ্ছে সেসব পলিসি গুলো সম্বন্ধে আমার জানতে হবে, তাহলে আমি বুঝবো যে আমার কোন মানে কি কি চেঞ্জ আসছে এবং আমার কি ডেভেলপমেন্ট করা দরকার। অ্যান্ড আদার অপারেটিং এনভায়রনমেন্ট, বিভিন্ন অন্যান্য এনভায়রনমেন্টে এই যে এনভায়রনমেন্ট যে পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমার বিষয় আছে, অথবা আমার অপারেটিং এনভায়রনমেন্ট বলতে আমার টেকনিক্যাল এডুকেশনের যদি অপারেশনের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে সেগুলোর সঙ্গে সেগুলো আমাকে জানতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে কি আমাকে করতে হবে। নেক্সট, এটা 44 পেজে গেলে আমরা দেখতে পাবো অ্যাসেস ইওর স্কিলস, ডিটারমাইন দ্য ইম্প্যাক্ট অফ চেঞ্জ অ্যান্ড আইডেন্টিফাই ফিউচার কেরিয়ার। এই যে আমাকে আমার নিজস্ব স্কিলগুলোকে অ্যাসেস করতে বলছে এবং সেখান থেকে ডেটা মানে বের করতে বলছে যে কি ইম্প্যাক্ট আছে চেঞ্জ, এই কি পরিবর্তন হতে পারে বা কি পরিবর্তন আনয়নের দরকার এবং ফিউচার ক্যারিয়ারের জন্য, ভবিষ্যতের জন্য। তাহলে এখানে দুটো পয়েন্ট, মেইন কথা হচ্ছে হোয়াট স্কিল ডু ইউ হ্যাভ নাও, কারণ আমার এখন কি কি ধরনের স্কিল আছে, হোয়াট স্কিল ডু ইউ নিড নাও, তাহলে আমার কি স্কিল প্রয়োজন আছে, তাহলে আমার আছে কি আর আমার প্রয়োজন কি, এই দুটার গ্যাপ, এই দুইটার মধ্যে গ্যাপটাই হলো স্কিল গ্যাপ। আমি যা প্রয়োজন সেটা যদি আমি বুঝতে পারি, আমার এখন আছে কি সেটাও যদি আমরা বুঝতে পারি, তাহলে আমার স্কিল গ্যাপ আইডেন্টিফাই করা খুব ইজি। ইন এ সিম্পল জব অ্যানালাইসিস ইউ ক্যান ব্রেক ডাউন ফাংশনাল এরিয়া অফ ইউর জব ইনটু স্কিল। তাহলে আমার যে জবটা আছে, আমি যে জবটা করি, যে ফাংশনগুলো আমার করি, সেইগুলোকে আমি কিন্তু স্কিলে ভাগ করে নিতে পারি, যে এটাকে এই জবগুলো করার জন্য, এই ফাংশনগুলো কন্টিনিউ করার জন্য কি ধরনের স্কিল লাগে। কারণ আমি গতদিনে বলেছি যে ঠিক আছে, আগে অ্যাকাউন্ট সিস্টেমে কি হয়েছে, হাতে লিখে মানে মানে খাতা দিয়ে হাতে লিখে লিখে কাজ করতো, কিন্তু এখন দেখা গেছে যে ওই কাজগুলো নিয়ে, যে কাজগুলো হাতে লিখে করছে সেগুলো কিন্তু সফটওয়্যারের মাধ্যমে আরো দ্রুত করা যায়, নির্ভুল ভাবে করা যায়। তাহলে আমি কিন্তু ওই আমার কাজের থেকে আমি কিন্তু স্কিল বের করে আনতে পারি, যে ওই কাজটা যদি ফ্রুটফুলি করতে চাই, তাহলে এই এক্সেল প্যাকেজটা যদি আমি শিখতে পারি, তাহলে আমার কাজে সুবিধা হবে, উপকার হবে। By completing the job analysis, you can then see what skills you currently possesses and those you need to develop. তাহলে আমি যদি এইভাবে অ্যানালাইসিস করি, আমরা একটু দেখি যে কিভাবে, একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এরকম অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে, আমি একটা বিষয় এখানে নিয়েছি। আমরা যদি পেজ 44 যেটা একটা খুঁজে দেখি, তাহলে দেখতে পাবো যে একটা টিপিক্যাল জব ফাংশন ফর এ প্রফেশনাল ট্রেনার্স অ্যান্ড অ্যাসেসর। আমরা যদি ট্রেনার এবং অ্যাসেসরের ক্ষেত্রে যে প্রফেশনাল ফাংশনগুলো আছে সেটা যদি একটা এখানে টেবিলের মাধ্যমে দিয়েছে, সেটা একটু যদি দেখি, এখানে জব ফাংশন কি সেটা বলেছে, এখানে স্কিল, তার সঙ্গে রিলেটেড স্কিল কি হয় হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করছে। ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটেটিং যে কথাটা বলছে সেটা কি, ক্রিয়েটিং লার্নার্স স্ট্র্যাটেজিস অ্যান্ড ম্যাটেরিয়ালস। তাহলে লার্নিং স্ট্র্যাটেজিস গুলোকে আমাকে আবার বুঝতে হবে যে আমরা কি শিখাতে চাই, সেই লার্নিং স্ট্র্যাটেজিস এবং তার জন্য কি কি ম্যাটেরিয়ালস আমার দরকার সেটা আমার বুঝতে হবে। তাহলে ট্রেনিং ফ্যাসিলিটির ক্ষেত্রে লার্নিং স্ট্র্যাটেজি যদি বুঝি এবং আমার অ্যাট দ্য সেম টাইম কি ম্যাটেরিয়ালস লাগবে, সেইখান থেকে আমরা জানতে পারবো, সেই ম্যাটেরিয়ালস ডেভেলপ করাটা সেটা আমার একটা স্কিলের বিষয় থাকতে পারে। প্ল্যানিং অ্যান্ড delivering competency-based programs, including training package qualification, relevant vocational competencies, professional development programs, and just-in-time skills-based program. তাহলে এই যে একটা বিষয়, যে প্ল্যানিং এর বিষয় থেকে থাকে, যেহেতু আমরা ট্রেনিং এর কাজের বিষয় থেকে থাকি, প্ল্যানিং অ্যান্ড ডেলিভারিং কম্পিটেন্সি বেস ট্রেনিং। তাহলে কিভাবে আমি কম্পিটেন্সি বেস প্রোগ্রামটাকে আমি ডেলিভার করতে চাই,
তার একটা প্ল্যান কিন্তু আমার করার প্রয়োজন আছে। কাস্টমাইজিং প্রোগ্রামস টু ফিল স্পেসিফিক স্কিল গ্যাপস, ইন্ডাস্ট্রি অ্যান্ড লার্নার নিডস। এবং আমাকে দেখতে হবে যে ইন্ডাস্ট্রি যে পরিবর্তন আসছে, আমরা বললাম যে ইন্ডাস্ট্রিতে কি পরিবর্তন আসছে, এবং ওই ইন্ডাস্ট্রির রেসপেক্টে কিন্তু স্টুডেন্টও কি চায়, মানে ওই দিকে যদি সে জব পেতে চায় তাহলে ইন্ডাস্ট্রিতে পারফর্ম করার মতন তার ক্যাপাবিলিটি তৈরি হতে হবে। সুতরাং স্টুডেন্টের নিডসও আছে, আমি লেটেস্ট প্রোগ্রামটা শিখতে চাই, আমি লেটেস্ট কাজটা শিখতে চাই। এই যে লেটেস্ট কাজটা শিখতে চাই বলছে, আমার সময় তো আমি সেই লেটেস্ট কাজটা শিখে আসি নাই, তাহলে আমি যদি ওকে এই কাজটা শিখাতে চাই তাহলে আগে আমাকে ট্রেন্ড হতে হবে দ্রুত, যাতে আমি ক্লাসে ওই কাজগুলো শিখাতে পারি। সো এই যে আমি এই ইন্ডাস্ট্রি এবং লার্নারের নিডসের থেকে আমি যেখানে পিছিয়ে আছি, সেটাই আমার স্কিল গ্যাপ, এটা আমি স্পেসিফাই করতে পারি যদি না আমি এই প্রোগ্রাম থেকে এইভাবে দেখতে চাই। ট্রিটিং অল participants equitably, taking into account cultural and legislative needs, linguistic leaks। এখানে পার্টিকুলারলি বলতে চাচ্ছে যে আমার এখানে যদি একাধিক ভাষাভাষীর মানুষ থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের যে নিডস আছে সেটাকেও ফুলফিল করার জন্য আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। এবং সেই আরো অন্যান্য পারপাজেও মানে যদি প্রয়োজন হয় তাকে আমাকে সেইভাবে তৈরি করতে হবে। তার মানে এখানে আরেকটা ব্যাপার আছে যে আমার যদি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার প্রয়োজন হয়, সেটার কথা আমরা বুঝলাম। আমরা লেটেস্ট টেকনোলজি কাজের কথা আমরা বুঝলাম। আমরা এর জন্য রেসপেক্টিভ কোনো সফটওয়্যারের নলেজ নিতে চাইলে সেটা আমরা বুঝলাম। আমার কম্পিটেন্সি বেস ট্রেনিং করার ক্ষেত্রে যে গ্যাপ, সেই জিনিসের কথা আমরা বুঝলাম। তাহলে ট্রেনিং এর এই অংশটাকে আমরা ট্রেনিং করার ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার। সুতরাং আমরা এইভাবে স্কিলকে চিন্তা করেছি। আমার মনে হয় এইরকম আরেকটা শখ, এই যে 44 নম্বর পেজ, এখানে কি 44 নম্বর পেজ একটু দেখি তো। 44 নম্বর পেজে সবাই এখানে আরো পয়েন্ট লেখা আছে, আমি এত সবটা দিই নাই। যেমন এখানে একটা লেখা আছে অ্যাসেসিং এর কথা, যে ওই যে অ্যাসেসর, ট্রেনার এবং অ্যাসেসর, তাহলে অ্যাসেসিং কিভাবে করব, সেখানে কতগুলো কথা বলেছে। ডেভেলপিং অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিস এন্ড টুলস, তাহলে ওখানে হলো ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আমাকে লার্নিং স্ট্র্যাটেজির কথা বলেছে, আর এইখানে বলছে যে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিস এবং সেই টুল ডেভেলপমেন্টের কথা এখানে বলছে, বিইং অ্যাসেসমেন্ট। তাহলে আরো বলেছে ডেলিভারিং কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টটাকে যদি আমি কন্ডাক্ট করতে চাই, সেই ক্ষেত্রে সেটা কিভাবে করব, সেই বিষয়টা আমার অ্যাসেসমেন্টের মধ্যে এসে যায়। অ্যাপ্লাইং দ্য অ্যাসেসমেন্ট প্রিন্সিপালস অফ ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফেয়ারনেস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। বলেছে যে আমি যদি অ্যাসেসমেন্ট করতে যাই, তাহলে কিন্তু আমার এই যে 4টা বিষয় এখানে বলেছে, ভ্যালিডিটির কথা, রিলায়েবিলিটির কথা, ফেয়ারনেসের কথা, ফ্লেক্সিবিলিটির কথা, এইসব প্রিন্সিপাল সেইগুলো আমাকে জানতে হবে যে এই প্রিন্সিপাল গুলো কি। আমি যদি এটা না জেনে থাকি, মানে এখানে জানি কি জানি না সেটা পরের কথা, এখানে মেনশন করতেছে যে কোন কোন স্কিল আমার থাকা দরকার। এখানে বলছে রেকর্ড কিপিং করার স্কিলটা আমার থাকা দরকার। রিকগনাইজেশন অফ প্রায়র লার্নিং অ্যান্ড কারেন্ট কম্পিটেন্সিস। তারপরে লেখছে অ্যাসেসমেন্ট ভ্যালিডেশন, কম্পাইলিং উইথ দ্য অ্যাসেসমেন্ট গাইডলাইন ইন ন্যাশনালি এনরোল ট্রেনিং প্যাকেজ। তাহলে আমরা কিন্তু এইখানে যে পয়েন্টগুলো বলেছে, এর প্রত্যেকটা পয়েন্ট অ্যাসেসরের ক্ষেত্রে লাগবে। আমরা ওই যে 11 এবং 12 নাম্বার যখন 10, 11, 12 ইউনিটটা যখন পড়বো, তখন কিন্তু আমরা জানতে পারবো যে এই যে কথাগুলো এখানে বলেছে, ওই কথাগুলো ওখানেই আছে। তাহলে ওখানে আমরা অ্যাসেসর হিসেবে যখন কাজ করব, তখন এইটা আমার স্কিল, এটাই মিন করেছে। সুতরাং আমার ফাংশনের সঙ্গে আমার কি কি স্কিলের প্রয়োজন আছে, সেই জায়গাগুলো আমরা কিন্তু ফাইন্ড আউট করেছি। এখানে যেমন ট্রেনার হিসেবে যদি কাজ করি, তাহলে এই স্কিলগুলো আমার আসা উচিত। অ্যাট দ্য সেম টাইম অ্যাসেসর হিসেবে যদি কাজ করি, তাহলে ওই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে পয়েন্টগুলো নাই বইতে এখানে লেখা আছে, ওগুলো আমার আসা উচিত। যদি আমরা ওইগুলো আরো ডিটেইলিং ওখানে পাবো। এখানে আমাকে আর কিছু না,
জব ফাংশন এবং স্কিলকে কিভাবে নির্ণয় করতে হয় সেই জায়গাটা আমরা দেখেছি। বিল্ডিং এ রিলেশনশিপ, মার্কেটিং এন্ড প্রমোটিং, ওয়ার্ক ইন accordance with the guidelines in the national training system and the RTO system for quality and training. তো এই যে প্রত্যেকটা ফাংশন এখানে লেখা আছে যে আমি যে পোস্টে কাজ করব সেই পোস্টের এগেইনস্টে কি কি স্কিল থাকা দরকার, এটা একটা ম্যাট্রিক্স ফর্মে দেখাইছে। আমরা জাস্ট একবার রিডিং দিলাম, নাথিং এলস। মানে জব ফাংশনকে স্কিলের সঙ্গে রিলেট করা যায় এভাবে। ঠিক আছে, বোঝা গেছে কি নাকি কোনো সমস্যা আছে কথাটা বুঝতে? স্যার আরেকবার স্যার। হ্যাঁ, বলেছে কে এই যে ম্যাট্রিক্স 44 নম্বর পেজটা কি বের করতে পারছো? হাতের কাছে কি আছে নাকি সিবিএলএম টা? জি আছে স্যার। তাহলে ওইখানে আমি একটু 44 নম্বর পেজে যাই। গেছে? চুয়াল্লিশ নম্বর পেজে গেলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য যে আমি কিন্তু আমার যে প্রফেশনাল কাজের জন্য আমার কোনো স্কিল গ্যাপ আছে কিনা সেটা আমরা নির্ণয় করব। এটা তো উদ্দেশ্য, এবং সেই গ্যাপ যদি আমি নির্ণয় করতে পারি তাহলে সেই স্কিলটা আমি কিভাবে পেতে পারি সেই ব্যবস্থাটা আমি পরে করব। তো এটা ধারাবাহিকভাবে আমরা কিন্তু কতগুলো কাজে কথা বলে গেছি। আমরা বলেছি যা কিছুই করি না কেন আমার প্রফেশনালিজম আনতে হবে, আমি যা কিছুই করি না কেন প্রফেশনালের সঙ্গে আমার কিন্তু সম্পর্ক রয়েছে, অর্গানাইজেশনের গোল কি, তার ভিশন মিশন কি, সেই দিকে আমরা ধাবিত হব। সেই কারণের জন্যই আমি সবকিছু ইমপ্রুভমেন্টে আসছে। এখনো আসছে যে আমি কোন জবে আছি, সেই জবে আমার কি কি স্কিল লাগতে পারে, এটা যদি আমি বুঝতে পারি, কারণ আমার তো আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন স্কিল নাই, গ্যাপ আছে, সেই স্কিলটা তো আমি পূরণ করবো। তাহলে গ্যাপ পাইতে গেলে প্রথম কথা হচ্ছে আমি যে জবের সঙ্গে সংযুক্ত সেই জবের সঙ্গে কি কি স্কিল রিলেট করতে পারে। যেমন এখানে বললাম ট্রেনিং দেওয়া, ট্রেনিং এবং তার ট্রেনিং দিতে গেলে ট্রেনিং এর যে ফ্যাসিলিটি সেটা সম্বন্ধে আমাকে জানতে হতে পারে। তাহলে সেই জায়গাটা আমার কি কি স্কিল দরকার। সিমিলারলি আমি যদি অ্যাসেসর হিসেবে কোথাও কাজ করতে যাই তাহলে অ্যাসেসিং এর কাজের জন্য কি কি আমার স্কিল দরকার। এইরকম ভাবে আরো কতগুলো পোস্টের কথা এখানে লিখেছে, বিল্ডিং রিলেশনশিপ, মার্কেটিং এন্ড প্রমোটিং, এই কথাগুলোর সঙ্গে কি কি স্কিল আসতে পারে। তো আমরা মেইনলি তো এখন যে কাজটা করতে যাচ্ছি অ্যাজ ট্রেনার, অ্যাজ অ্যাসেসর, দুটাই আমরা ট্রেনার হব, অ্যাসেসর হব। তাহলে ট্রেনারের কাজ কি? ট্রেনারের নর্মাল কাজ হচ্ছে নিশ্চয়ই ক্লাসে যে লেকচার দেওয়া, স্টুডেন্টকে স্যাটিসফাইড করা, স্টুডেন্টকে পারফেক্টলি কাজ শেখানো। তাহলে এর জন্য আমার কি হতে পারে? আমার কিছু ম্যাটেরিয়ালস তৈরি করা লাগতে পারে, লার্নিং ম্যাটেরিয়ালস। আমার কি হতে পারে? আমার কিছু স্ট্র্যাটেজি জানা দরকার যে আমি হাউ টু টিচ, কিভাবে আমি শিক্ষা দিব। তাহলে এই কিভাবে শিক্ষা দেব এই সংক্রান্ত স্কিল থাকা, এবং কোন কোন ম্যাটেরিয়ালস আমি ইউজ করব, যেমন সিবিএলএম তৈরি করা থেকে আরো অন্যান্য, বা এরকম নোট তৈরি করে দেওয়া, হ্যাঁ, এই কাজগুলো আমি করতে পারি কিনা। তারপরে বলেছে যে ক্লাস যদি আমি করতে চাই তাহলে নিশ্চয়ই আমার কিছু প্ল্যান করতে হবে, আমার লেসন প্ল্যান, সেশন প্ল্যান করতে হবে। তাহলে এটা আমার একটা স্কিলের ব্যাপার, হ্যাঁ, টাইম টু টাইম যে স্কিলটা দরকার। তারপরে বলছে কাস্টমাইজ প্রোগ্রামস টু ফিল স্পেসিফিক স্কিল গ্যাপ। তার মানে ইন্ডাস্ট্রি যে লেটেস্ট যে কাজগুলো করছে এবং লার্নারও সেই লেটেস্ট কাজগুলো নিয়ে শিখতে চায়, এখন আমি পারি কিনা। তাহলে আমার যদি লেটেস্ট কাজ না জানা থাকে, ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়ে গেছে, আমি সেই জায়গায় পিছিয়ে আছি, তাহলে ওই যেই কাজটা আমি লেটেস্ট সেটা জানি না, তাহলে সেটা আমার জানার প্রচেষ্টা থাকতে হবে। ক্লাসের মধ্যে ভ্যারাইটিস টাইপের স্টুডেন্ট থাকতে পারে, সেখানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার থাকতে পারে। সুতরাং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমার স্কিল হওয়ার দরকার হতে পারে, কমিউনিকেশন কে বাড়ানোর ব্যবস্থা আমার করা লাগতে পারে। তাহলে অ্যাজ টিচার যদি আমি চিন্তা করি, এই সবগুলো আমার কাজের স্কিল। আমি কি বুঝাইতে পারছি এখন? জি স্যার। তাহলে প্রত্যেকটা জব থেকে কি কি স্কিল হতে পারে সেটা আমরা এইভাবে টেবিলের মাধ্যমে বের করতে পারি। কারণ আমি যদি এটা বের করতে পারি তাহলে আমার সুবিধা হবে যে আমার কি গ্যাপ আছে, স্কিল গ্যাপ আছে, এবং আমার স্কিল গ্যাপ থাকলে সেটা ফিল আপ করার জন্য আমাকে
চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝে গেছি যে আমার যদি কথার কথায় যে সিবিটি সিস্টেমে আমি ট্রেন্ড আপ না হয়ে থাকি, তাহলে সিবিটি সিস্টেমে ট্রেন্ড আপ হওয়া এটা আমার একটা কাজের বিষয় আছে, বড় একটা কাজ। আমার যদি মানে কোন ধরনের এই সফটওয়্যার কাজ জানি না, সেই রকম কাজ জানার প্রয়োজন হয়, অথবা আমি যদি IELTS এর ব্যাপার বলি বা ইংলিশ কোর্সের কথা বলি বা অ্যারাবিক কোর্সের কথা বলি বা ফার্সি কোর্সের কথা বলি, এই কোর্সগুলো যদি আমি জানি, তাহলে আমাকে ক্লাস কন্ডাক্ট করা, ইন্টারন্যাশনাল ক্লাস কন্ডাক্ট করা আমার জন্য সুবিধা হতে পারে। তাহলে এইসব বিষয়গুলো আমি স্কিলগুলো আমার আছে কি নাই সেটা আমি বুঝতে পারি, এই স্কিলগুলো থাকা উচিত সেটা বলেছে। যদি না থাকে তাহলে এটা ইমপ্রুভ করার জন্য আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, সিমিলারলি এখানে অ্যাসেসর নিয়ে একটা কাজ করে বলেছে, আমি যখন অ্যাসেসমেন্ট করতে যাব তাহলে কি কি লাগবে, আমাকে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি বুঝতে হবে যে কিভাবে অ্যাসেসমেন্ট করতে হয়, কি কি টুলস আমার লাগে, কি কি কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টটা কিভাবে ডেলিভারি দিয়ে থাকে। হ্যাঁ, আমরা ওই যে লেভেল 1 এ দেখেছি যে একটা একটু নরমাল থেকে ভিন্নতর, তাহলে সেই বিষয়গুলো আমার জানা থাকার দরকার আছে। আমার রেকর্ড কিপিং করতে হয় কিভাবে, সেগুলো আমার জানা দরকার। কি কি প্রিন্সিপাল ফলো করতে হবে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, ওই যে ভ্যালিডিটির কথা বলেছে সেটা জানা, রিলায়েবিলিটির কথা বলেছে, ফেয়ারনেসের কথা বলেছে, ফ্লেক্সিবিলিটির কথা বলেছে। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি রিজনেবল অ্যাডজাস্টমেন্টের বিষয়ে আসে ফ্লেক্সিবিলিটির কথা থেকে। তো যাই হোক, এইরকম অনেকগুলো পয়েন্ট এখানে মেনশন করেছে যে আমি যদি ওই অ্যাসেসর হতে চাই, তাহলে ওই সব স্কিলগুলো আমার থাকা দরকার। সেই স্কিলে যদি আমার কোনো গ্যাপ থেকে থাকে, তাহলে সেই স্কিল অনুযায়ী আমরা ফিল আপ করার ব্যবস্থা আমরা করব। এখন আর একটু ক্লিয়ার হচ্ছে সবাই? বোঝা গেছে কিনা? দু একজন রেসপন্স। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কেউ বুঝি না এরকম কেউ আছে নাকি? এই কথাটুকু বুঝি না এরকম কেউ আছে? আচ্ছা, তাহলে আমি একটু সামনে আগাই। আমরা বলছি যে আমার গ্যাপ আছে কি না আছে সেসব বিষয়ে জানার ক্ষেত্রে বা কি কি স্কিল থাকা দরকার, ওই যে আমি চার্ট যেমন তৈরি করলাম, আমি পুরাপুরি জিনিসগুলো সব বুঝতে পারছি না, তাহলে কি করব? ফিডব্যাক ফ্রম কলিগ এবং ক্লায়েন্টস। তাহলে আমাকে কিছু ফিডব্যাক নিতে হবে আমার কলিগের কাছে, ক্লায়েন্টের কাছে। এখানে হেজিটেট করার কিছু নাই। তাহলে ফিডব্যাক ফ্রম কলিগ এন্ড ক্লায়েন্টস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স ইউ হ্যাভ when identifying your personal learning needs or area। তার মানে এটা একটা ভালো রিসোর্স। আমাদের যে কলিগ আছে, মানে ক্লায়েন্ট আছে, তারা আমাকে কিন্তু অনেকভাবে হেল্প করতে পারে, তার হেল্প আমি নিতে পারি। সেই ক্ষেত্রে কি বলছে যে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো আমার কোন এরিয়া দুর্বল আছে, কোন জায়গায় আমার ট্রেনিং নিতে হবে। সে বলছে ফর্মাল অর ইনফর্মাল পারফরমেন্স অ্যাপ্রেজালস। আমরা বন্ধু বান্ধবের বিষয়ে এখানে মেনশন করেছি, কলিগের বিষয়ে মেনশন করতেছি। obtaining comments from supervisors and colleague। তাহলে আমরা আমার সুপারভাইজারের কাছে যে কোনো কমেন্টস পেতে পারি, হ্যাঁ, সেটা নিয়ে আমি বুঝতে পারবো যে আমার এই জায়গাটা গ্যাপ আছে, অথবা এই স্কিলটা নিলে ভালো হবে ফিউচারের জন্য। obtaining comments from clients, ক্লায়েন্টস এর কাছেও আমি এরকম বিভিন্ন রকমের কমেন্টস নিতে পারি। using পার্সোনাল রিফ্লেক্টিভ বিহেভিয়ার স্ট্র্যাটেজিস। হ্যাঁ, তারপরে বলছে অ্যাপ্লাইং রুটিন অর্গানাইজেশনাল মেথড ফর মনিটরিং সার্ভিস ডেলিভারি। এই সব বিষয়গুলোর মধ্যে, এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা কিন্তু কলিগ এবং বন্ধু বান্ধবের কাছ থেকে বা ক্লায়েন্টস এর কাছ থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি যে কোন জিনিসটা আমার ইয়ে করা উচিত, শেখা দরকার আছে, গ্যাপ আছে, স্কিল গ্যাপ আছে। আর কি ডেভেলপমেন্ট এন্ড ট্রেন্ডস এর কথা বলছে। আমার ডেভেলপমেন্টের ব্যাপার আবার আরো একটু কথা বলে দেখি কিভাবে আমার ডেভেলপমেন্টের ব্যাপার আমি চিন্তা করতে পারি। এখানে পার্টিকুলারলি বলেছে কি যে like most other industry sectors, the Tibet has been undergoing enormous changes in recent years in this changing context। সে বলছে ইন্ডাস্ট্রিগুলো কিন্তু
পরিবর্তন, ইন্ডাস্ট্রিগুলো কি ব্যাপক হারে পরিবর্তন হচ্ছে, ইন্ডাস্ট্রি সেক্টরগুলো। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের টিবেট সেক্টরও কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করার জন্য তারাও চেঞ্জিং এ আসছে। সুতরাং টিবেট টিচার্স মাস্ট হ্যাভ রিকোয়ার্ড নলেজ অ্যান্ড স্কিল অফ দ্য ট্রেড দে টিচ and continue to update their technical skill to the changing environment. বারবার বলা হচ্ছে একই কথা যে হ্যাঁ, প্রতিনিয়ত তো ইন্ডাস্ট্রির ভিতরে পরিবর্তন আসছে। সুতরাং আমরা যারা টিবেট টিচার তাহলে আমাদেরকেও আপগ্রেড করতে হবে। আমরা যদি আপগ্রেড না করি তাহলে তার সঙ্গে খাপ খায় চলতে পারবো না। সেই ক্ষেত্রে বলছে যে কি কি ট্রেন্ডস আছে যেগুলো এটার মধ্যে ইনক্লুড হচ্ছে। সে বলছে নিউ অবলিক রিভাইজ ট্রেনিং প্যাকেজ মে ইনক্লুড ন্যাশনাল কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তাহলে জাতীয়ভাবে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আছে সেটাকে আমরা ইনক্লুড করে আমরা দেখতে পারি। কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট গাইডলাইন যেটা আছে, ন্যাশনাল কোয়ালিফিকেশন গাইডলাইনের অনুযায়ী আমাকে এই পরিবর্তনটা আনা দরকার। রেগুলেটরি চেঞ্জেস ইন ভোকেশনাল এরিয়া অফ কম্পিটেন্সি। তারপর হচ্ছে নিউ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিরেকশন ট্রেন্ডস ইন ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তাহলে ভোকেশনাল বা এডুকেশনের যে নতুন যে ট্রেন্ড আসছে, যে পরিবর্তন আসতেছে সেটার সঙ্গে খাপ খাওয়ানোর বিষয় আছে। পলিসি চেঞ্জ ইন ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। আসলে এই পলিসি চেঞ্জের বিষয়টাও কিন্তু একই ব্যাপার। ওই বারবার একই কথা বলছি যে ইন্ডাস্ট্রিতে যদি পরিবর্তন আসে, ইন্ডাস্ট্রিতে যদি ডেভেলপমেন্ট আসে, তাহলে এইসব ক্ষেত্রে পরিবর্তন আসলে আমরা নিজেরা সেইগুলো জানবো এবং পরিবর্তন করার চেষ্টা করবো। একই কথা আগেরটার সঙ্গে রিপিট করা হয়েছে। পার্টিসিপেটিং ইন চেঞ্জ, তাহলে সেখানে দেখি বাই আইডেন্টিফাইং চেঞ্জেস ইন টিবেট ইউ আর এবল টু এনহ্যান্স ইউর ওন প্র্যাকটিস অ্যান্ড অ্যাকোয়ার অ্যান্ড ডেমনস্ট্রেট নিউ ক্যাপাবিলিটিস দ্যাট এনাবল ইউ টু পার্টিসিপেট ইন চেঞ্জ বাই বিল্ডিং প্রোডাক্টিভ রিলেশনশিপ উইথ ইন্ডাস্ট্রি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাকে কিভাবে চেঞ্জ আসছে সেটা জানতে গেলে আমার কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে একটা রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। কাস্টমাইজিং ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সার্ভিস, আমার যে ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট সার্ভিস এটাকে আমরা কাস্টমাইজ করব, গতানুগতিক না রেখে ইমপ্রুভ করাবো। ডেলিভারিং কোয়ালিটি আউটকামস টু দ্য পার্টিসিপেন্টস ইন টিবেট প্রোগ্রাম। তাহলে কোয়ালিটি আউটকাম বের করার জন্য আমাকে চেষ্টা চালাতে হবে। তিনটা কথা এখানে বলছে, ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেশনশিপ তৈরি করা, আমরা যে ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট সার্ভিস দিচ্ছি সেটাকে কাস্টমাইজ করা এবং কোয়ালিটি আউটকাম আমরা প্রোভাইড করব। এই তিনটা ব্যাপারকে, এই চেঞ্জ গুলোর ব্যাপারটা বলছে। যাই হোক, সবকিছুর মধ্যেই একই কথা ঘুরে ঘুরে যা কিছুই চেঞ্জ করতে চাই আগে নিজেকে চেঞ্জ করি। নিজেকে চেঞ্জ না করলে তো কোনো কিছু আমরা পরিবর্তন করতে পারবো না, এবং চেঞ্জ নিজেকে করতে গেলে কোন লাইনে চেঞ্জ করব, কেন করব সেটাকে আমার আইডেন্টিফাই করতে হবে, কতটুকু করব। তো আমরা সেই দিকে যাচ্ছি গ্রাজুয়ালি, আমার লক্ষ্য কিন্তু ওই দিকে যাওয়া। পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, এই যে এবার অনেকটা ওই লাইনে চলে আসছে। আমরা এবার দেখি পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যানটা কিভাবে হয়, এটা আমার দরকার। আইডেন্টিফাইড স্কিলস গ্যাপ ইফ রিলেভেন্ট, ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল কেরিয়ার অবজেক্টিভস, এটার উপরে দেখতে হবে। আইডেন্টিফাইড areas required development, learning opportunities, activities, relevant work activities and project linked to organizational training needs. তাহলে আমাকে কি করতে বলছে, আইডেন্টিফাই করতে হবে স্কিল গ্যাপ, এটা বের করে আনতে হবে। ওই আর আগেও বলেছি কিভাবে বের করবো। পার্সোনাল ক্যারিয়ারের অবজেক্টিভ আমার ভিতরে থাকতে হবে, যে আমি আজকে যে পোস্টে আছি আমাকে সামনের উপরের পোস্টে যাইতে হবে। তাহলে সেই উপরের পোস্টে যাইতে গেলে সেই পোস্টে কি কি ধরনের কাজ আছে এবং সেখানে কি ধরনের পারফরমেন্স শো করতে হবে। তাহলে আমার যদি সেই জায়গায় যেতে হয় তাহলে সেই পারফরমেন্স আগেই আমি যদি অ্যাচিভ না করি তাহলে ওখানে আমি পৌঁছাতে পারবো না। হতে পারে আমার হায়ার এডুকেশনের ব্যাপার, হতে পারে আমার অন্য স্কিল, সেইগুলো লাগবে। আইডেন্টিফাইড এরিয়াস রিকোয়ার্ড ডেভেলপমেন্ট, এবং ওই অনুযায়ী আমার আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় আমার ডেভেলপমেন্ট করতে হবে। লার্নিং অপরচুনিটিস এবং অ্যাক্টিভিটিস, এবং যে লার্নিং অপরচুনিটিস যদি সেটাও সার্চ করে বের করতে হবে যে আমার কি লার্নিং অপরচুনিটি আছে কিনা। সেটা আমাকে তো কেউ ধরায় দিবে না, আমারটা আমার বুঝতে হবে। যদি থাকে তাহলে আমি সেইটা অ্যাভিল করব। রিলেভেন্ট ওয়ার্ক অ্যাক্টিভিটিস, সেটা আমাকে জানতে হবে এবং অর্গানাইজেশনের সঙ্গে আমার লিঙ্ক করতে হবে।
তাহলে এটা কিন্তু আলটিমেটলি আমরা যাচ্ছি ওইদিকেই, যে প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান কি হতে পারে। আমরা এখানে মেথড, একটা মেথড এখানে 47 নাম্বার পেজে এরকম আরেকটা টেবিল আছে, যেখানে ডেভেলপমেন্ট প্ল্যান ওই যে বিষয় নিয়ে কথা বলেছি সেই অনুযায়ী এখানে কিছু মেথড এবং ডেসক্রিপশন বলেছে। আমি সেলফ অ্যাসেসমেন্ট করব, অর্থাৎ আমার কি দরকার সেটা জানার জন্য আমরা সেলফ অ্যাসেসমেন্ট করব, স্ট্যাটিস্টিক্যাল যে বিষয়টা সেটা আমরা করব। এবং সেলফ অ্যাসেসমেন্টের ডেসক্রিপশন কি, ইউজার রেকর্ডস অফ ওয়ার্ক অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ ডায়েরিজ, action plan or other personal records to review performance over a period of time, identifying strength or strengths and weakness and the progress of goal achievement। এবং এই আমার গোলে পৌঁছানোর জন্য আমার যে দিকে আমার টার্গেট সেইখানে পৌঁছানোর জন্য আমার কি কি স্ট্রেংথ আছে এবং কি কি আমার উইকনেস আছে। আমি ইতিমধ্যে অনেক কিছু নলেজ গ্যাদার করছি, অনেক কিছু স্কিল গ্যাদার করছি, সেটা আমার স্ট্রেংথ। আবার এট দ্য সেম টাইম যে ওই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যদি কোনো গ্যাপ থেকে থাকে সেটা আমার উইকনেস। সেই উইকনেস যেটা ওইটাই আমাকে ফিল আপ করতে হবে। স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার এবং টেবিলের মধ্যে আরো অনেকগুলো ব্যাপার বলেছে। আমরা এখানে একটু কিছু টিপস দেই, যে আমরা এই যে বন্ধুর কাছ দিয়ে কলিগের কাছ দিয়ে আমি অনেক রকমের সোর্স বা ডাটা আমি নিতে পারি, কিন্তু বি কেয়ারফুল, খুবই সাবধান। কারণ সবাই কিন্তু আমার কলিগরা আমার প্রতিদ্বন্দ্বীও হতে পারে, সুতরাং প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণের জন্য কিছু ল্যাবস গ্যাপস হতে পারে। সুতরাং আমাকে কিন্তু আবার সে আমাকে জানাতে নাও চাইতে পারে, সেই জন্য আমাকে কিছু কি হতে হবে, ট্যাক্টফুলি হতে হবে। আমি তার কাছে আস্কিং করবে এমন ভাবে যে সে জানি আমাকে তার এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা দেয়। আইডেন্টিফাই স্পেসিফিক ইস্যুস অর অ্যাকশনস রাদার দ্যান ক্রিটিসাইজিং দ্য পারসন। আমি ওই অন্য মানুষের সমালোচনা না করে বরঞ্চ আমরা আইডেন্টিফাই করি যে কোন জিনিসটা আমার জানতে হবে। প্রোভাইড দ্য ফিডব্যাক ইন প্রাইভেট অ্যান্ড মেইনটেইন কনফিডেন্সিয়ালিটি। আমাকে বলছে যে এর জন্য প্রয়োজনে ফিডব্যাক নিতে হবে, প্রাইভেট ফিডব্যাক নিতে হবে এবং এর কনফিডেন্সিয়ালিটিটা বজায় রেখে চলতে হবে। বিল্ড দ্য আদার্স সেলফ স্টিম, অন্যের সেলফ স্টিমে আমরা যাওয়ার চেষ্টা করব যাতে আমাকে সে সহযোগিতা করে। অনলি অফার ফার্দার অ্যাডভাইস ইফ ইট ইজ আস্কড ফর। যদি সে আমার কাছে সে জানতে চায় কেবলমাত্র তাহলেই আমি তাকে অ্যাডভাইস করবো, আননেসারি অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নাই। তো ওই ট্রিক্স গুলো খেয়াল রাখা উচিত। ডকুমেন্ট অ্যান্ড প্রায়োরিটাইজ পার্সোনাল লার্নিং নিডস। এবার আমরা আরো একটু প্রায়োরিটাইজ করলাম। আমি হয়তো স্কিল গ্যাপ অনেক পেলাম, অনেক সমস্যার কথা সব বুঝলাম, কিন্তু এর মধ্যে থেকে তো সবগুলো সুযোগ আমি এট এ টাইম পাবো না। সেই ক্ষেত্রে আমি যদি সুযোগ পেতে চাই, কোনটাকে আমি প্রায়োরিটাইজ করব, সেই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে এবং ডকুমেন্টেড করতে হবে। বাই নাও ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অফ দ্য স্কিলস ইউ নিড টু ডেভেলপ both for your current position and for future. Now this need to be expressed as goal and prioritize. তাহলে আমরা ইতিমধ্যে এই যে ধাপগুলো দেখলাম, এই যে বিষয়গুলো অবজার্ভ করলাম, বিষয়গুলো জানতে চেষ্টা করলাম, বুঝতে চেষ্টা করলাম, এই সব কিছুর মধ্যে থেকে আমি কিন্তু দুটা বিষয়কে বুঝলাম যে আমি বর্তমানে যে জব করছি সেইটাকে পারফর্ম করার জন্য আমাকে কি করতে হবে। কারেন্ট পজিশনে আমি যদি মডেল হতে চাই তাহলে আমাকে কি কি জিনিস অবলম্বন করা উচিত, কিভাবে আমার প্রতিটা ক্ষেত্রে ইমপ্রুভ আনতে পারি সেই দিকে যেমন দেখতে হবে, তেমনি ভাবে ফিউচারে হায়ার পোস্টে আমি যদি যেতে চাই সেই ক্ষেত্রে আমাকে আর কি কি জিনিস জানতে হবে সেইগুলো আমাকে পয়েন্ট আউট করতে হবে। গোল সেটিং ইনভলভস মোর দ্যান সিম্পলি saying you are going to do something. As professional, you need to be more specific and focused than that. এবং এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি এবং এখানে সিম্পলি আমরা বলতেই পারি যে আমার প্রফেশনাল হওয়ার জন্য কি প্রয়োজন আছে, স্পেসিফিক্যালি কি দরকার আছে এবং সেটাকে ফোকাস করতে হবে। আমরা আসল জায়গায় এখানে আসছি যে এই জায়গাটা পরীক্ষায় আসে, এই একটা প্রশ্ন। এত সময় অন্যান্য প্রশ্ন করেছি নিজের বোঝার জন্য এবং ওই কাজটা করব, যে কাজটা সামনে করব সেই কারণের জন্য এত কথাগুলো বলেছি। আর এইখানে এই যে গত একদিন আমি বলেছিলাম যে একটা স্মার্ট গোল,
এই স্মার্ট গোলটা পরীক্ষায় আসে অনেক সময়, যে স্মার্ট গোল বলতে কি বুঝি অথবা স্মার্ট গোলের ফুল অ্যাব্রিভিয়েশন, সেই জিনিসগুলো জানতে চাই। সেটা এটা একটু ভালো খেয়াল করতে হবে। 48 নাম্বার পেজে এখানে লেখা আছে এস ফর স্পেসিফিক। ওই যে বলা হলো যে আমি যে অনেকগুলো জিনিস বের করলাম, স্কিল বের করলাম, অমুক করলাম, কিন্তু আমাকে স্পেসিফিক হতে হবে যে কোন কাজটা আমি করতে চাই, কোন স্কিলটা আমার দরকার, কোনটা আমার এই মুহূর্তে প্রয়োজন। স্পেসিফিক হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে, মেজারেবল। অবশ্যই এটা মেজারেবল হতে হবে, হ্যাঁ, এবং অ্যাচিভেবল হতে হবে। খালি আমি এটা মেজার করতে পারি যে না এটা করা সম্ভব, এটুকু করলে আমার কাজে পৌঁছাবে, এবং অ্যাচিভেবল হতে হবে। আমি চিন্তা করলাম কিন্তু এমন কিছু আগরুম বাগরুম চিন্তা করলাম যেটা আমার অ্যাচিভেবল হওয়ার মতন না, তাহলে তো আমার হবে না। এটা আমাকে অ্যাচিভেবল হতে হবে এবং সেটা রিয়েলিস্টিক হতে হবে এবং টাইমলি, টাইম ফ্রেম থাকবে, সেই টাইমের মধ্যেই আমাকে এটা সম্পন্ন করতে হবে। তাহলে স্মার্ট হলে এই 5টা শব্দ, একটা হলো স্পেসিফিক, একটা মেজারেবল, একটা অ্যাচিভেবল, একটা রিয়েলিস্টিক অ্যান্ড টাইমলি। এই 5টা বিষয়, 5টা পয়েন্ট। এবং এটা এখানে অবশ্য লিখছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও, হাউ উইল ইউ নো হোয়েন ইউ হ্যাভ রিচড ইট, হ্যাঁ, কখন পৌঁছাবে, ইজ ইট ইন ইউর পাওয়ার টু অ্যাকমপ্লিশ ইট, হ্যাঁ, এটা এই ক্ষমতায় তোমার আছে কিনা এটা অ্যাকমপ্লিশ করার, ক্যান ইউ রিয়ালিস্টিক্যালি অ্যাচিভ ইট, হ্যাঁ, বাস্তবিকভাবে সেটা তুমি অ্যাচিভ করতে পারবে কিনা, when exactly do you want to accomplish it, এবং কখন তুমি এটা সম্পন্ন করতে চাও, হ্যাঁ, সময়ের সবকিছু বিষয় এখানে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মার্ক করে রাখেন, এটা কিন্তু পরীক্ষায় রিটেনে আসে। আমরা এই জায়গাটাকে আরো ডিস্টিংক্ট করেছি যে স্মার্ট কথাটার মধ্যে এখানে দেখাইছি ইমপ্রুভ পিপল ম্যানেজমেন্ট স্কিল বাই কমপ্লিটিং এনশিওর টিম ইফেক্টিভনেস কোর্স। এম দ্বারা বোঝাচ্ছে কমপ্লিট দ্য কোর্স অ্যান্ড অ্যাট দ্য end of the year assesses my own skills have I improved, আমরা ইমপ্রুভ করতে পারি, মেজারেবল যেটা, যে আমরা যে কোর্সটা কমপ্লিট করেছি, করার পরে আমি এই ইমপ্রুভমেন্টটা এনেছি বা এই কাজটা অ্যাচিভ করেছি। The course can be completed over one night a week for 10 weeks which I can fit in. তার মানে আমরা কি ওভারনাইট আমরা 15 দিনের মধ্যে এই অ্যাচিভমেন্টে যাব, নাকি 10 উইকস এর সময় লাগবে আমার ওই অ্যাচিভমেন্টে যেতে? দা কোর্স ইজ রিলেভেন্ট টু হোয়ার আই ওয়ান্ট টু গো ইন দ্য ফিউচার অ্যান্ড দ্য অর্গানাইজেশন নিড টু এ বেস অফ পিপল উইথ ইফেক্টিভ পিপল ম্যানেজমেন্ট স্কিল। সেখানে আমরা ফিউচারে আমি কোথায় যেতে চাই, যেতে পারবো, সেইটা ভাবা উচিত। এবং একই সঙ্গে ভাবা উচিত যে হ্যাঁ, অর্গানাইজেশনে জানি আমার কথার সঙ্গে একমত হয়, হ্যাঁ, তাকে ট্রেনিং দিলে আমার অর্গানাইজেশন এরকম বেনিফিটেড হবে, তাকে আমি উপর পোস্ট দিলেও আমার এই সুবিধাগুলো আমি পাবো, অর্গানাইজেশন বেনিফিটেড হবে। এইরকম বিষয় এখানে আসবে। দ্য কোর্স ইজ সেট ফর জুলাই মিড সেপ্টেম্বর, দিস ইজ এ শর্ট টার্ম গোল। তার মানে আমার টাইম ঠিক করতে পারি যে জুলাই থেকে মিড সেপ্টেম্বর। এটা বলার একটা রিজন হতে পারে যে আমরা ওই সময় হয়তো পরীক্ষা সংক্রান্ত কাজ মানে থাকে, অথবা ওই সময় রোজার বন্ধ বা অন্য কোনো বন্ধ থেকে থাকে, হ্যাঁ, তাহলে শর্ট টার্ম গোলের ক্ষেত্রে এইভাবে চিন্তা করতে পারি যে এই অল্প সময়ের মধ্যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস এর ট্রেনিং আমরা নিতে পারি। কিন্তু লং টার্মের ক্ষেত্রে বিষয়গুলো ডিফারেন্ট। তো এই মোটামুটি ভাবে বিষয়। এখানে আমাদের আরেকটা দেখি, আমরা এবার একটা জায়গায় আমরা নিজেকে প্রশ্ন করতে পারি, ইজ দিস গোল শর্ট টার্ম অর লং টার্ম? আমি যে বলছি যে এটা কি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 15 দিনের কিনা বা 1 মাসের কিনা, অথবা 1 বছর বা 2 বছর হায়ার স্টাডি গেলে লং টার্মের গোল হতে পারে, হ্যাঁ। ডু আই নিড দ্য স্কিল রাইট নাও অর ক্যান ইট ওয়েট? আমার কিন্তু এটা কি ডু আই নিড দ্য স্কিল রাইট নাও, মানে এই মুহূর্তে আমার দরকার কিনা, অথবা আমি আরো ওয়েট করব কিনা। Do I have the organization's support for the goal? এই সাপোর্ট গোল, এই গোলটার জন্য কি আমি অর্গানাইজেশনের সাপোর্ট পাবো কিনা? When is the course actually available? Is it available another time? হ্যাঁ, কোন সময় এটা অ্যাভেলেবল হবে, অন্য সময় কি আমি হবে কিনা, আমার অর্গানাইজেশন এই টাইমে আমাকে স্পেয়ার করবে কিনা। এই 4টা প্রশ্ন আমি করতে পারি নিজেকে, হ্যাঁ, গোল সেট করার ক্ষেত্রে। আমরা এখানে আরেকটা জিনিস দেখি
যে হাউ ডু আই ডেভেলপ এ প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, কিভাবে ডেভেলপমেন্ট করবে প্ল্যান। You now should have a number of goals and objectives and have prioritized them. Now you need to develop a plan to achieve them, a professional development plan. This is a dynamic map of the direction of your professional life. তাহলে বলছে যে আমরা ইতিমধ্যে অনেকগুলো গোল এবং অবজেক্টিভ আমরা খুঁজে পেয়েছি এবং তার মধ্যে থেকে আমরা প্ল্যান করেছি, একটা প্ল্যান ডেভেলপ করেছি এবং আমাদের জন্য এই মুহূর্তে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমরা সেটা প্রায়োরিটাইজ অনুযায়ী আমরা এটা ফাইন্ড আউট করেছি এবং ইউ উইল রেফার টু ইট অফেন। তাহলে এটা আমাকে প্রায় আমি এটা রেফার করব, হ্যাঁ, এই কাজটা করার জন্য। এবং এমন হতে পারে এটা চেঞ্জ ইট অ্যান্ড অ্যাড নিউ গোল। তার মানে আমি প্রথমে যেভাবে গোলটা ভেবেছিলাম যে আমি এইভাবে আমি অ্যাচিভমেন্ট করব বা এই কাজটা আমি করতে চাই, কিন্তু পরবর্তীতে আরো যখন ডিসকাস করলাম, নিজেরা আরো চিন্তা ভাবনা করলাম যে এইটার থেকে আরো একটু বেটার আরেকটা আছে, আমি সেটাই কেন যাব না, আমি সেটাই কেন যাই না, হ্যাঁ, এবং এইভাবে সেট করতে পারি নতুন গোল। ডেভেলপ এ পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান, সেই ক্ষেত্রে আসছে আউটলাইন ইয়োর গোল, আমরা বলছি অ্যাসেস ইয়োর কারেন্ট সিচুয়েশন, acknowledge your strengths and highly developed skill, identify your weakness, create an action plan for developing your skills, check in with yourself regularly to assess your progress. প্রতিনিয়ত আমাকে তার প্রোগ্রেসকে অ্যাসেস করতে হবে এবং সেটা চেকিং করতে হবে। আসলে এই সব কিছুই বলতেছি আমি, যেটা এর আগের দিনে বলেছি যে আমাকে কিন্তু আলটিমেটলি দুটা জিনিস তৈরি করতে হবে। আমি সেই তৈরি শীটটা আমি এক্সাম্পল হিসেবে দেখাবো। তার আগে একটু বলে নিচ্ছে যে এখানে একটা ধারণা দিয়েছে যে কি 20 স্কিল ইউ নিড টু ডেভেলপ ইউর কেরিয়ার। কেরিয়ারের জন্য 20টা স্কিল আমাদের প্রয়োজন হয়, সেই 20টা স্কিল একটা লিস্ট দিয়েছে। একটা হলো কমিউনিকেশন স্কিল, তারপর লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং, অ্যানালাইটিক্যাল অ্যান্ড রিসার্চ স্কিল, ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি, interpersonal ability to make decision and solve problem, ability to plan, organize and prioritize work, ability to wear multiple hats, leadership, management skills, তারপরে attention to detail, self confidence, public speaking, tactfulness, creativity, ethics and integrity, a strong work ethic, ability to accept and learn from criticism, sales and marketing, computer and electronic skills, programming, mathematics. এই 20টা স্কিল বিভিন্ন ভাবে আমাদের এই প্রফেশনের কাজের জন্য প্রয়োজন হয়, সেটার একটা ধারণা দিয়েছে। এখান থেকেও কিন্তু আমরা প্রফেশনাল স্কিলের কিছু আইটেমকে চুজ করব যাতে আমি কি পেতে চাই সেটা আমি দেখব। আমরা ফাইনালি যেটা যাব সেটা কিন্তু আমাদের এর পরের পেজ 50-এর পরের পেজে কি আছে, একটা শীট আছে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান, 9 নম্বর শীটটা, 9 নম্বর এভিডেন্স শীটটা, সরি আট নয়, এই যে এখানে 9 নম্বর যে এভিডেন্স শীট, সেখানে এই যে লিখতে হবে নাম, পজিশন, এজ ইত্যাদি। তারপরে লিখছে কম্পিটেন্সিস টু বি ডেভেলপড ইন 20 কোন সাল, নেক্সট কোন ইয়ারে, ডেভেলপ ফ্যাসিলিটেশন স্কিল, অ্যাপ্রুভ বাই, কাকে দিয়ে অ্যাপ্রুভ করলাম ইত্যাদি, মেন্টর নেম, পজিশন, সিগনেচার। এইখানে আমাদের ফ্যাসিলিটেশন স্কিল, পার্সোনাল স্কিলের কথা আমরা বলেছি। পরের পেজে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের মধ্যে জেনেরিক, সেক্টর, অকুপেশন, কোনটার উপরে আমরা চাই পারফরমেন্স ক্রাইটেরিয়া, তিনটারই যদি থাকে তাহলে সেক্ষেত্রে জেনেরিক একটা লাগতে পারে, সেক্টর একটা, অকুপেশন একটা, সার্টিফাইড বাই টেকনিক্যাল কম্পিটেন্সি, তার এটা লাগবে না, এই জায়গায় ডিটেইলের জায়গায় তো লাগবে। তাহলে এখানে ছোট দুটো ফর্ম আছে, একটা ফর্ম খুব বেশি বিষয় না, এটা আমি লিখবো, সেটা আমরা আরেকটা ফিল আপ করাটা দেখাই দিব, সেইটা দেখে আমরা মোটামুটি বুঝবো যে এইরকম প্রফেশনাল স্কিল আমাদের একটা মিনিমাম ধারণা হচ্ছে নিশ্চয় যে আমাদের প্রফেশনাল স্কিল এই 20টার মধ্যে
যে কোনো একটা বিষয় আমাদের হতে পারে। এমনকি এখন কি বোঝা গেছে আমি যে কথাগুলো বললাম, যে অনেক অনেক কথা বলেছি, বাট এইসব কথাগুলোর জিস্ট কিন্তু খুব কম, অল্প কথা লাগবে। আমরা যে বলেছি যে স্মার্ট কথাটা কি ভালো করে একটু বুঝতে হবে। আর একটা বলেছি যে এইরকম এভিডেন্স শিট তৈরি করতে হবে, দুটা শিট, একটা প্রফেশনাল স্কিল, কোন প্রফেশনাল স্কিলটা আমার দরকার সেটা মেনশন করা, কোথায় সেগুলো হয়, কত ক্রেডিট আওয়ারের হয়, সেটা আমরা ওই শিট দেখে আরো বুঝবো। তো সুতরাং প্রফেশনাল স্কিল গুলো কি সেটা নিয়ে এত সব কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং সেটা কিভাবে ফাইন্ড আউট হবে সেই কথাগুলো বলছে। যদিও আমাদের এত কষ্ট করে ফাইন্ড আউট করা লাগবে না, তো ফাইন্ড আউট করতে চাইলে এভাবে প্রসেসটা আমার জানা থাকলো, এটা একবার যদি কেউ রিড আউট করে তাহলে অন্য যে কোনো জবের ক্ষেত্রে তার প্রফেশনাল স্কিল বের করার ক্ষেত্রে কাজে লাগতে পারে বলে আমার মনে হয়। তো কোনো যদি আস্কিং থাকে তাহলে বলতে হবে, নাহলে আমি শেষ করে দেবো, কারণ আমরা 9 নম্বর শীটে যেটা হ্যাঁ দেখালেন, জি এদিকে বলতেছে যেটা শীট দিচ্ছেন এভিডেন্স শীট, ডেভেলপ ফ্যাসিলিটেশন স্কিল, প্রফেশনাল স্কিল, বলতেছে কম্পিটেন্সি বেসড লার্নিং প্রোগ্রাম কোর্স ডেভেলপার। দুইটার মধ্যে দুই পদের দেওয়া কেন? হ্যাঁ, দুই পদের দেওয়ার কারণ আমি তো আপনাকে বলেছি, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। আপনি শর্ট টার্ম একটা স্কিলের কথা ভাবতে পারেন, একটা লং টার্মের কথা ভাবতে পারেন, একটা ক্যারিয়ার বিল্ড আপের জন্য বলতে পারেন, আর এখন প্রেজেন্ট সিচুয়েশনে যেখানে জব করছেন সেটা। দুইটা ফর্মের মধ্যে দুই পদের লেখা কেন সেটাই বলুন। আচ্ছা, সেটা আমি আলোচনা করে আরো ক্লিয়ার করে দিব আপনাদের। আপাতত আপনি দেখেন যে কোনো একটা, আমি আবারও আপনাকে এই ডিটেল ফর্ম নিয়ে ডিসকাশন করব। আমাদের উদ্দেশ্য ওই ফর্মটাই তৈরি করা, নিজে বুঝে। এখন তো কিছু কথা থেকে একটা নিজস্ব একটা কনসেপশন আসছে, আমাদের গোল কি, তারপরে কেন আমাকে এই চেঞ্জিং, কিভাবে চেঞ্জ হচ্ছে, ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, আমাদের ডিবেটের চেঞ্জ হচ্ছে, আমি কোন অবস্থানে আছি, আমাকে কিভাবে ইমপ্রুভ করতে হবে, কোনটা আমার প্রয়োজন, আমার জবের, আমি যে ফাংশন করি, যে পোস্টে আমি চাকরি করছি তার ফাংশনটা কি, তার জন্য রিলেটেড স্কিল কি হতে পারে, এরকম কিছু কথাবার্তা কিছুটা কনসেপশনে আসতে পারে। এখন যদি আপনি বইটা একবার একটু সিবিএলএমটা পড়তে চান বা পড়েন, তাহলে দেখবেন যে আমি যে সব কথাগুলো বলেছি ওখানে যদি ইন টোটো আপনি যান, তা একটা ভালো কনসেপশন আপনি পেয়ে যাবেন, এটা আমি আশা করছি। আগামীকালকে আমি দরকার হলে ওই শীটটা নিয়ে ডিসকাস করব। সুতরাং আজকে আপনারা ওই এই যা বললাম সেটা রেসপেক্টে আপনি ওই অল্প একটু কথা বলেছি, খুব বেশি না, হ্যাঁ, একটা মাত্র লার্নিং আউটকাম নিয়ে আমরা কথা বলেছি। সুতরাং ওই একটা লার্নিং আউটকাম আমার মনে হয় বুঝতে খুব কষ্ট হবে না যদি আপনারা একটু স্টাডি করেন। ঠিক আছে, তাহলে কি আমরা মনে করি যে আগে স্টাডি করি, কালকে দরকারে আবার ডিসকাস করব শুরুতে, হ্যাঁ, ফর্মের সঙ্গে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লোজ করে দিলাম। ওকে স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।